মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। গাড়িতে উঠেও অপরাজিতা বেশ খানিকক্ষণ চুপ করে বসেছিল। রাইমা ওর হাতটা জড়িয়ে ধরে রইল। খানিকক্ষণ পরে বলল, তুই এত সাহস কোথায় পেলি অপরাজিতা? তোর জায়গায় আমি থাকলে কোনোদিন পারতাম না রে। অপরাজিতা অর্থপূর্ণভাবে হাসল, কোনো উত্তর দিল না। অপরাজিতা এখনো কথা বলছে না দেখে রাইমা বুঝল ঘটনাটায় ও প্রচণ্ড শক পেয়েছে। ওর মনে হলো বন্ধু হিসেবে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না এখন। তাই বলল, জানিস, আমি যখন অনেক ছোট তখন মা আমাকে বলেছিল গুড টাচ আর ব্যাড টাচ কি। একদিন স্কুল থেকে ফিরে দেখেছিলাম মা ঘর অন্ধকার করে বসে আছে। এরকম কোনোদিন দেখিনি আগে। আর আমিও বেশ ছোট তখন, ক্লাস 5-6-এ পড়ি। মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? দেখলাম মায়ের চোখ ভরা জল। তারপর কোনো রকমে আমাকে মা ঘটনাটা বলেছিল। সেদিন অফিস থেকে ফেরার সময় বাসে একজন মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, গায়ে নানা রকমভাবে টাচ করে। অনেকবার সরে যেতে বলেছিল মা, কিন্তু সে সরে যায়নি। কারণ আশপাশ থেকে সবাই বলেছিল ভিড় বাসে মেয়েদের ওঠার দরকার কি, পরেই তো আসতে পারতেন। মা তারপর আর সামলাতে পারেনি, জানিস, ওই অসভ্য লোকটাকে চড় মেরেছিল। তারপর নেমে গেছিল বাস থেকে। মাঝ রাস্তায় অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে কেঁদেছিল। তুই বিশ্বাস কর অপরাজিতা, প্রত্যেক দিন আমাদের সবার সাথে এই ঘটনাগুলো ঘটে যায়। 7 মাসের শিশুও বাদ পড়ে না। তুই এতটা ভেঙে পড়িস না প্লিজ। রাইমার কথার ফাঁকেই সময় গড়িয়ে গেছে অনেকখানি, আর গাড়িও প্রায় পৌঁছে গেছে অপরাজিতার বাড়ির সামনে। ও বলল, সৌমিককে একটা ফোন করবি রাইমা? রাইমা বলল, সে কি আর বলার অপেক্ষায় আছি তোর? বেরোনোর সময় ওকে মেসেজ করে দিয়েছি, বলেছি আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, ও যেন খাবার সঙ্গে করে নিয়ে আসে। অপরাজিতা বলল, হ্যাঁ তাই তো, তোর খুব খিদে পেয়েছে না রে? অফিসেও আজ আমার জন্য খাওয়া হলো না। আমি বোধহয় ওভার রিঅ্যাক্ট করে ফেললাম আজ, তাই না? এতটা না করলেও চলতো। কথাটা শেষ করেই অপরাজিতা দীর্ঘশ্বাস ফেলল। রাইমা এবার কি বলবে বুঝতে পারল না। বলল, হ্যাঁ রে, তুই কি পাগল? তুই জানিস না, তুই না বললে, না মুখ খুললে এর পরেও দিনের পর দিন ওই লোকটা একই কাজ করে যেত। আজকে আচ্ছা, অ্যাকর্ডিং টু ইউ কোট আনকোট ওভার রিঅ্যাক্ট করলি বলেই না কতজন মানুষ তোর পাশে এলো। তুই হয়তো বুঝতে পারছিস না অপরাজিতা তুই কি করেছিস। আমি বুঝতে পারছি বলেই আমি চাই তোর মতো একজন মানুষ আমার আজীবনের বন্ধু হোক। এরকম সাহসী একজন মানুষকে আমি একদম হারাতে চাই না। অপরাজিতা হেসে উঠল, বলল, হয়েছে, চল নাম। মিস্টার চ্যাটার্জির গাড়ি এসে দাঁড়ালো ওদের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে মাধবীলতার গাছ দিয়ে তৈরি গেট, সেটা পেরিয়ে ঢুকে পড়ল দুজন। এই গোটা বাগানটাই অপরাজিতা নিজের হাতে তৈরি করেছে। সিঁড়ি দিয়ে তরতর করে ওপরে উঠছিল অপরাজিতা। হঠাৎ দিদুন নিচ থেকে ডাকলো, অপু, এই সময় ফিরে এলি, কিছু হয়েছে বুঝি? সিঁড়ি থেকেই একটু ঝুঁকলো অপরাজিতা। দিদুনের কথার উত্তরে বলল, না গো দিদুন, কিচ্ছু হয়নি। তুমি ঘুমোনি দুপুরবেলা? আমার আর ঘুম কিসের, ওই একটু সেলাই নিয়ে বসেছিলাম। হ্যাঁ, সঙ্গে কে এসছে? অপরাজিতা বলল, আমার বন্ধু গো রাইমা, আমরা ওপরে গেলাম। দিদুন বলল, যা, আমি শরবত পাঠিয়ে দিচ্ছি। ওপরে উঠে গেল অপরাজিতা আর রাইমা। ঘরে ঢুকেই রাইমা বলল, তুই এত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছিস, এই আমি কিন্তু পা তুলে বসছি। বলেই বিছানায় পা ছড়িয়ে বসলো রাইমা। অপরাজিতা এসে বসলো রাইমার পাশে। কিছুক্ষণ 2 হাতে চোখ ঢেকে বসে রইল। রাইমা বলল, তোর মনে অনেক কথা জমে আছে তাই না? আমাকে যদি বিশ্বাস হয় তুই সবটা বলতে পারিস। অপরাজিতা চোখ তুলে তাকালো রাইমার দিকে, বলল, এবারটা প্রথম নয় রাইমা, এবারটা প্রথম নয়। রাইমা অবাক হলো, জিজ্ঞেস করলো, কি প্রথম নয়? অপরাজিতাকে রুমাল এগিয়ে দিল রাইমা।
চোখ মুছে অপরাজিতা বলল, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে এই একই ঘটনা ঘটে আসছে। আমি খুব ছোট তখন, বুঝি না, কিচ্ছু বুঝি না। সেই সময় থেকে জানিস, আমি জানি না আমার কি দোষ, কি অন্যায় করেছি আমি বলতো। রাইমা বলল, মানে? নীলুদা এসে দুটো কাচের গ্লাস রেখে গেল টেবিলে। বাদামের শরবত আছে তাতে। অপরাজিতা একটা গ্লাস বাড়িয়ে দিল রাইমার দিকে। তারপর বলল, আমি তখন ক্লাস 2-তে উঠেছি। গলির মুখে একটা স্কুল আছে, এই আসার সময় রাস্তার ধারেই পড়েছিল। ওই স্কুলেই পড়তাম। আমার মা বাবা কোনোদিনই অহেতুক ব্যয় করতে চায়নি পড়াশোনার জন্য। মা রোজ সকালে ঘুম থেকে তুলে দুদিকে বিনুনি করে দিত। বাবা সাইকেলের সামনের সিটে আমাকে বসাতো, দিয়ে আসতো স্কুলে। মর্নিং প্রেয়ার হতো। একদিন না দেরি হয়ে যেত, প্রেয়ার শুরু হয়ে যেত, শেষ হলে তারপর আবার ঢুকতে হতো স্কুলে। যেদিন দেরি হয়ে যেত, আমি আর বাবা একসাথে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে প্রেয়ার করতাম। কিন্তু স্কুল শেষ হতো 10:30টায়। বাবা মা কেউই তখন বাড়িতে থাকতো না। বাবার এক মামাতো ভাই ছিল আমাদের বাড়িতে, আমার ছোট কাকা। সেই সময় মতো এসে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসতো আমাকে। আমার মন খারাপ হতো না। খুব ছোটবেলাতেই আমাকে মা বাবা বুঝিয়েছিল বড় হলে চাকরি করতে যেতে হয়, তাই সব সময় বাড়িতে থাকা যায় না। আমি তখন ছোট্ট বাচ্চা, মা বাবা যা বলতো সবটাই সত্যি বলে মেনে নিতাম। বাড়ি ফিরেই আমি বাথরুমে যেতাম, হাত পা ধুয়ে বেরিয়ে টিফিন বক্স বের করে রাখতাম। মাই শিখিয়ে দিয়েছিল সব। কিন্তু তারপর প্রত্যেক দিন অদ্ভুত একটা ঘটনা ঘটত। আমার ছোট কাকা আসতো জামা কাপড় খুলিয়ে দিতে। ছোট কাকা এখানে এসেছিল পড়াশুনো করতে। তখনও তো দিদুনও আসেনি এই বাড়িতে। মা বারবার করে বলেছিল বাবাকে একজন কাউকে রাখবে আমাকে দেখাশোনার জন্য, কিন্তু বাবা কোনোদিনই রাজি হয়নি। বলতো, আমার ভাইকে আমি কোলে পিঠে করে বড় করলাম, ও এখন আছে যখন আমার মেয়েটাকে সামলাক। রাইমা ইন্টারাপ্ট করলো কথার মাঝখানে, বলল, এই ছোট কাকা এক্স্যাক্টলি কতদিন ছিল তোদের বাড়িতে? অপরাজিতা বলল, আমার গোটা শৈশবটাই। ক্লাস 5-এ ওঠার পর চাকরি পায় উড়িষ্যায়। তারপর থেকে আমাদের বাড়িতে বছরে 2-1 বার আসে। ও যখন আসে আমি থাকি না। ওকে দেখলেই আমার ঘেন্না হয়, আমার গা গুলিয়ে ওঠে। এত অবধি বলেই থামলো অপরাজিতা। ঘন ঘন শ্বাস নিচ্ছিল। রাইমা বুঝতে পারলো অপরাজিতার অস্বস্তি হচ্ছে। ও বলল, শোন অপরাজিতা, তোর যদি বলতে খারাপ লাগে তবে আজকে থাক। তুই বরং তোর ইচ্ছা মতো সময় সুযোগ করে আমায় বলিস, হ্যাঁ? অপরাজিতা হাসলো। রাইমা বুঝলো ও বেশ জোর করেই হাসছে। অপরাজিতা বলল, তোর আর শুনতে ভালো লাগছে না, তাই না? আমি জানি কোনো সুস্থ মানুষেরই আমার গল্প শুনতে ভালো লাগবে না, কিন্তু না বললে যে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার আর কোনো উপায় নেই বলে যাওয়া ছাড়া। রাইমা সরে এলো ওর কাছে, ওর হাত দুটো শক্ত করে ধরল। বলল, আমি কি একবারও বলেছি শুনবো না? শরবতের গ্লাসটা ধরিয়ে দিল অপরাজিতার হাতে। বলল, আমি খুব বুঝে শুনেই বন্ধু শব্দটার ব্যবহার করেছিলাম। আমি তোর সব কথা শুনবো আজকে। একটুখানি খেয়ে নে, দেখ ভালো লাগবে। অপরাজিতা রাইমার কথা শুনল। শুনতে ভালোই লাগছিল ওর। এর আগে কোনোদিন অপরাজিতা কোনো মেয়ের কাছে নিজের এই অপ্রিয় ঘটনাগুলো বলে উঠতে পারেনি। রাইমাকে পেয়ে ও অনেকটা মনের জোর পাচ্ছিল। 2 চুমুক শরবত খেয়েই অপরাজিতা গ্লাসটা নামিয়ে রাখল। আবার বলতে শুরু করলো, আমি জানিস বুঝতে পারতাম না কেন ওই নোংরা লোকটা প্রত্যেক দিন আমাকে জামা খুলিয়ে দিতে চায়। এরকমও দিন গেছে, প্রচন্ড ঠান্ডায় আমাকে জামা কাপড় খুলিয়ে দাঁড়িয়ে থেকেছে লোকটা।
আমার দিকে অদ্ভুত ভাবে তাকাতো। আমি বুঝতে পারতাম মা বাবা কেউ আমার দিকে এভাবে তাকায় না। আমি মেঝের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম আর বারবার বলতাম, আমার খুব ঠান্ডা লাগছে, জামাটা পরিয়ে দাও না, আমার খুব ঠান্ডা লাগছে, জামাটা একটু পরিয়ে দাও। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতো, আমাকে কোলে তুলে নিত, বলতো, এই তো এবার গরম লাগবে, এবার গরম লাগবে। রাইমার চোখ দিয়ে জলও পড়ছিল না। ও ভাবতেও পারেনি এরকমটা বাস্তবে হয়। রাইমা অবাক হয়ে গেছিল অপরাজিতার গল্প শুনে। ও ভাবছিল একটা মানুষের জীবনে এত খারাপ হয় কি করে? ঈশ্বর কি আদৌ আছে? তিনি কি সত্যি কিছু দেখতে পান? ও জিজ্ঞেস করলো অপরাজিতাকে, তুই এই কথাগুলো কাকিমাকে জানাসনি? কাকুকে না হয়? রাইমার কথা শেষ করতে দিল না অপরাজিতা। বলল, আমি তখন কিছু বুঝি না, বিশ্বাস কর। রোজ ও আমাকে চান করতে নিয়ে যেত, রোজ। আমি বলেছিলাম মা আমাকে একা চান করতে শিখিয়েছে, কিন্তু ও বলতো ছোটদের একা একা বাথরুমে যেতে নেই, ওখানে ভূত আছে, একা ঢুকলেই ধরে ঘাড় মটকে দেয়। আমি খুব ভয় পেতাম জানিস, রাতেও যেতে পারতাম না একা একা। রোজ চান করতে নিয়ে গিয়ে আমার সারা গায়ে হাত দিত লোকটা, নানাভাবে টাচ করত। আমি বলতাম না করতে, তাও করত। একদিন খুব চেঁচিয়ে কেঁদে উঠেছিলাম। তখন আমার মুখটা বেঁধে দিয়েছিল গামছা দিয়ে। আমার দমটা কিরকম বন্ধ হয়ে আসছিল জানিস, কোনো শব্দ বেরোচ্ছিল না মুখ দিয়ে। লোকটা নিজের প্যান্ট খুলে ফেলেছিল আমার সামনে। আমি জানতাম বড়দের এরকম করতে নেই। বাবা মা কেউ তো আমার সামনে জামা কাপড় খুলতো না। তারপর লোকটা আমার গায়ের ওপর রাইমাও নিজের কান্না চেপে রাখতে পারল না। দুজন বন্ধু 18-19 বছর আগের একটা দৃশ্য কল্পনা করে ফেলেছিল। করতে চায়নি, কিন্তু লিঙ্গগত পরিচয় ওদের বড় হওয়া বহু বছরের পুরনো অভিশাপের মতো নেমে এসেছিল ঘরে। রাইমা কিছু বলল না। অপরাজিতাই শুরু করলো আবার। চোখের জল মুছে বলল, জানিস, এত কিছুর মধ্যেও আমার নিজের একটা পৃথিবী ছিল। আমি বুঝেছিলাম এই ঘরটার মধ্যেই সেই জগৎ। চাইলেই আমি গড়ে নিতে পারি নিজের ইচ্ছে মতো। রোজ দুপুরে খাওয়া শেষ করে আমি চলে আসতাম ঘরে। বিকেল হওয়ার একটু আগেই লোকটা বেরিয়ে যেত, আর আমার ছোট্ট মনের রঙিন দেশটা আমি তৈরি করে নিতাম। টিনটিন, ফেলুদা, কাকা বাবু। আমি কখনো গোরস্থানে, কখনো আবার কঙ্গোয় ঘুরে বেড়াতাম। এইরকমই একদিন ওই লোকটা বেরোয়নি, আমার ঘরে ঢুকে এসেছিল। আমাকে বলেছিল ওর সাথে খেলা করতে। আমি বলেছিলাম এখন খেলার সময় নয়, এই সময়টা আমি বই পড়ি। লোকটা বারবার বলছিল খেললে নাকি মজা হবে। আমি যদিও কিছুই বুঝি না তখন, কিন্তু আমার মনে হচ্ছিল খেলতে গেলে আবার কষ্ট হবে আমার। না, কষ্টটা শুধু শারীরিক নয়, না বুঝতে পারার কষ্ট, কিংবা ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে জেনেও খেলা বন্ধ না করতে পারার কষ্ট। আমি চিৎকার করে বলেছিলাম, খেলবো না তোমার সঙ্গে, আমি খেলবো না। স্পষ্ট মনে আছে আমার, আমি তখন চন্দ্রলোকে টিনটিন পড়ছি। লোকটা একটা বালিশ নিয়ে এগিয়ে এসেছিল, চেপে ধরেছিল আমার মুখে। আমার নড়ার ক্ষমতা ছিল না। তারপর চেপে বসেছিল আমার উপর।
আমার ছোট্ট শরীরে জোর ছিল না সেদিন, আমি কিচ্ছু করতে পারিনি। আমার শরীরটা ভিজে গিয়েছিল ওই জানোয়ারটার লালায়। তারপর আমি ভয় পেয়েছিলাম। চাঁদের পাহাড় পড়তে গিয়ে রক্তপিশাচ সিংহর অংশটা পড়তে পারিনি আমি। মনে হয়েছিল ওই সিংহটা আর আমার ছোট কাকার মধ্যে কোনো তফাৎ নেই। রাতের বেলা ছুটে গেছিলাম মায়ের কাছে। একা একা ঘুম আসছিল না। মা খুব অবাক হয়েছিল। বেশ ছোট থেকে একাই শুই আমি, কোনোদিন ভয় পাইনি। জানতে চেয়েছিল কেন ভয় পাচ্ছি। মাকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার ভালো লাগে না ছোট কাকার সাথে থাকতে, ও আমাকে খুব কষ্ট দেয়। মা বলেছিল পড়া করি না বলে বকে, বড়রা বকে ছোটদের, খুব সাধারণ ঘটনা। মা আরো বলতো ওরা আমাকে বকাঝকা করে না বলে আমি বড্ড বেশি আদুরে হয়ে গেছি। আমি চোখের সামনে দেখতাম মা বাবা যত্ন করে খাওয়ায় ওই লোকটাকে। ওদের সামনে লোকটা আবার বিনয়ের অবতার, পায়ে পায়ে ঘোরে। কেউ বিশ্বাস করেনি আমাকে, কোনোদিন করবেও না হয়তো। এতগুলো বছর কেটে গেছে, এখন আর বলার কোনো মানেও নেই বোধহয়। মা বাবার জীবনে বার্ধক্য এসেছে, এরকম একটা শখ ওরা নিতে পারবে না। কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো, ওই লোকটাকে আমি শেষ করে দিতাম। একবারে কিছুতেই মারতাম না, ঠুকরে 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 মারতাম। হাঁপাচ্ছিল অপরাজিতা। রাইমা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এতখানি কষ্ট তুই বুকের মধ্যে বই বেড়াচ্ছিস, কাউকে বলিসনি? এত সহ্য ক্ষমতা কোথা থেকে পেলি তুই অপরাজিতা? অপরাজিতা বলল, মেয়েরা তো অন্নপূর্ণাও হয়, আবার দুর্গাও হয়, কিন্তু কি জানিস, এই সমাজ চিরকাল অন্নপূর্ণাই চাইবে, আর 5 দিনের ফুর্তির জন্য দুর্গাকে বাড়ির মেয়ে বানিয়ে নেবে। রাইমা হাসল এবার, বলল, তুই কে, অন্নপূর্ণা নাকি দুর্গা? ঘরের আবহাওয়াটা বড্ড অস্বস্তিকর হয়ে গেছিল। চারপাশটা হালকা করার জন্যই অপরাজিতা বলল, আমি তো মাদার মেরি। হি হি করে হেসে উঠল রাইমা। প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকে পড়ল সৌমিক। দরজা থেকেই ও শুনতে পেয়েছিল অপরাজিতার কথা। ঘরে ঢুকেই বলল, আর মাদার মেরির সন্তান হাজির। কি খাবেন আপনারা বলুন ম্যাডাম? ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, মাটন কষা সব গুছিয়ে নিয়ে এসেছি, অ্যান্ড স্পেশাল ক্যারামেল কাস্টার্ড ফর ইউ। হাঁটু ভাঁজ করে প্রার্থনা করার ভঙ্গিতে মেঝেতে বসে পড়ল সৌমিক। রাইমা বলল, রাখো তোমার খাওয়া, এরকম সাহসী বেটার হাফ পেয়ে তো তোমার জীবনটা বর্তে গেল। বড্ড উইটি মানুষ এই সৌমিক। ডাক্তারি পড়েছে, প্র্যাকটিসও করে, নিউরোলজিস্ট। মনস্তত্ত্ব নিয়ে ওর গবেষণা আছে। অপরাজিতার সাথে ওর প্রেমের বয়স বছর 2। ভোটাধিকার পায়নি ওদের সম্পর্কটা, কিন্তু তাতেই বিস্তর বোঝাপড়া দুজনের মধ্যে। কাজের সময়, পড়াশোনা, ভালো লাগার কাজ সব গুছিয়েও সুন্দর সময় কাটায় ওরা দুজনে। ওদের প্রেমটা আজকালকার বেশিরভাগ সম্পর্কের মতো নয়, যথেষ্ট দৃঢ় এবং সাবলীল। তাতে সৌমিকের অবদান কিছু কম নয়। ও মন প্রাণ দিয়ে শুধু অপরাজিতাকে যে ভালোবাসে তাই নয়, যথেষ্ট সম্মান করে। সম্মানটা অবশ্য দুতরফ থেকেই রয়েছে। আজকের অফিসের ঘটনাটা রাইমাই জানালো সৌমিককে। অপরাজিতা যে পরিমাণ মানসিক ক্লান্তির মধ্যে ছিল, তার বাড়াতে চায়নি রাইমা। সব শুনে সৌমিকের মুখ চোখ পাল্টে গেল। রাগে ওর ফর্সা গালগুলো লাল হয়ে উঠেছে। ও বলল, তোদের বসের নাম্বারটা আমাকে একটু দিস। আমি জানতে চাই কি মনে করে উনি এরকম একজন পারভার্টকে চাকরিতে বহাল তবিয়তে রেখে দিয়েছেন। অপরাজিতা বলল, সৌমিক, ওনার দোষ নয় সবটা। এর আগে কেউই অফিসিয়ালি কমপ্লেন করতে চায়নি মিস্টার অবস্তির এগেইনস্টে। মিস্টার চ্যাটার্জি নিজে উদ্যোগ নিয়ে সেখানে কি বা করতে পারেন? সৌমিক বলল, তোদের অফিসে তো নিত্যদিন অনুষ্ঠান লেগেই থাকে, একটা সেন্সিটাইজেশন ক্যাম্পেইনও তো রাখা যায় ফুর্তির ফাঁকে। রাইমা বলল, এইটা তুমি একদম ঠিক বলেছ সৌমিকদা। অপরাজিতা বলল, স্যার আমাকে বলেছেন আগামীকাল সব লিগ্যাল প্রসিডিওর নিয়ে আমার সাথে কথা বলবেন। আমি তখন ওনাকে এই প্রপোজালটাও দেব। তুমি একটু শান্ত হও এখন,
মুখ দেখে তো মনে হচ্ছে পেটে কিছু পড়েনি। খাবারটা খাও, রাইমাকেও দাও। ওরও বেচারা আমার পাল্লায় পড়ে খাওয়া দাওয়া মাথায় উঠেছে। রাইমা বেশ গম্ভীর ছিল এতক্ষণ। অপরাজিতার কথা শুনে রেগে গেল। বলল, অপরাজিতা, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আজকে তোর পাশে থাকা নিয়ে আর একটাও কথা বললে কিন্তু ভালো হবে না। আমরা সবাই খুব স্বার্থপর রে আসলে, তোর মতো জোর নেই আমাদের। তুই ভয়েস রেজ করেছিস বলেই আমরা তোর পাশে আছি। অফিসে এই সমস্যা তো আমাদের সবাইকেই ফেস করতে হয়েছে। তুই প্রতিবাদ না করলে আগামী দিনেও ফেস করতে হতো। সৌমিক বলল, আমরা আমাদের মতো চেষ্টা করতে পারি, আশপাশ বদলানো অনেক বড় ব্যাপার। এই আজ যেমন অপরাজিতা করলো, তোরাই বল না, এত বয়স্ক একজন লোক, সে এরকম একটা কাজ ঠিক কিরকম অবস্থা থেকে করার সাহস পায়? আমাদের হাত পা বাঁধা, জানিস তো। এই মানুষগুলো হয়তো কোনোদিন বদলাবে না। তোদের জন্য এটা একটা লম্বা রেস, অনেক লড়াই। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আমরা এবার একটু খাবারে মন দিই নাকি? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।